নমস্কার, আমি শ্রাবণী হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে। আজকের বিষয়টা আমারই দেয়া। বিষয়টা হচ্ছে এরকম যে অল্প সঞ্চয় বড় পুঁজি। এবার একটু কথা বলে রাখি যে আজকের বিষয়টা আমি আলোচনা করার আগে আমি দিদিভাইয়ের ভিডিওটা দেখলাম। দিদিভাই আমার কাছে প্রশ্ন রেখেছে যে আমি যেন বলি যে আমি কি ভেবে দিয়েছি। অবশ্যই আমি দুটো দিক ভেবেই দিয়েছি। আমি যে শুধুই ওপর দিকের মানে টাকা পয়সা সঞ্চয় করে এটা ভেবে দিয়েছি তা না। তবে এটাই মূল কারণ। কারণ আমি বারবারই বলি আমার একটা ছোট ব্যবসা আছে, ঠাকুরের ব্যবসা। এ কারণে আমায় মাঝে মধ্যে ব্যাংকে যেতে হয়। তো আমি যখনই মানে এর আগে অনেক দিন আগে একবার এই ঘটনা ঘটেছিল আমার সামনে। মানে আমি লাইনে দাঁড়িয়েছি টাকা তুলবো বলে, তখন তো অত এটিএমের ব্যাপার না। আর আমি মানে যেখানটায় গেছি সেই ব্যাংকটাতে তো কোঅপারেটিভ ব্যাংক ছিল ওটা, ওটাতে এটিএমের ব্যাপার নেই। ওটা টাকা তুলতে গেলে আমাকে নিজেকেই যেতে হয়, টাকা জমা দিই বা তুলি আমাকে নিজেকেই যেতে হয়। তো তখন আমার আগে একজন ছিলেন, তো উনিও ভদ্রমহিলা ছিলেন। ওনার মানে উনি যে অ্যামাউন্টটা লিখেছেন চেকে, সেই অ্যামাউন্টটা নেই ব্যাংকে, আর নেই। তখন উনি আর কি মানে ওনার চোখ মুখ দেখে বা ওনার হাব ভাব দেখে আমি বুঝতে পারলাম যে মানে উনি খুব অসুবিধার মধ্যে পড়ে গেলেন আর কি। তো এরকমই তো। আর এই রিসেন্টলি সপ্তাহখানেকের ভিতরেই আরেকজন হলো, ইনি বেশ বয়স্ক বয়স্ক ভদ্রলোক। এই দিনও আমি গিয়েছিলাম ব্যাংকে, ওরকম দেখছি ভদ্রলোক মানে ঘেমে টেমে একাকার, মানে ভীষণই প্রয়োজন টাকাটার। ওনাকে ওরা বারবার ওরা বলছে যে আপনি যে অ্যামাউন্টটা লিখেছেন না সেই অ্যামাউন্টটা আপনার ব্যাংকে আর নেই। তখন উনি বারবার জিজ্ঞাসা করছেন যে কতটা আছে, মানে যা আছে উনি তুলে নেবেন। তখন আমার মনটা না ভীষণ খারাপ লাগছে, ভীষণ কষ্ট হচ্ছে যে এই টাকাটা যে উনি তুলে নিচ্ছেন, এরপরে যখন ওনার দরকার হবে তখন উনি কোথা থেকে পাবেন। সত্যি কথা বলতে কি, হ্যাঁ মানুষ এমন আছে অনেকেই যারা সাহায্য করে বা সাহায্য করতে এগিয়ে আসে, কিন্তু আবার এমন অনেক মানুষও আছে, নিজের অনেক মানুষও আছে যারা সবসময় সাহায্য করতে চান না। আর প্রত্যেক মানুষ সবসময় যে সাহায্য পায় সবার কাছে, তার ভাগ্যটাও সেটা তার সাথ দেয় না সবসময়। আর তাই জন্য আমি দিদিভাইকে আমি কমেন্টে লিখেছি যদিও, যে আমি দুটো দিক ভেবেই রেখেছি। যেমন অল্প অল্প করে টাকা পয়সা সঞ্চয় করলে একটা বড় অ্যামাউন্ট তৈরি হয়, সেই রকমই অল্প অল্প করে ভালো কাজ, যেটা আমরা বলি গুড কজ বা গুড ফরচুন, আমাদের ব্যাগে জমা হয়। সেই রকমই যে আমরা যদি অল্প অল্প করে জমা করতে পারি তাহলে আমাদের ব্যাগটা সেই ভালো কর্মের দ্বারা পরিপূর্ণ থাকবে। সেই রকমই টাকা পয়সাটাও, আমি এটা দুটো দিক ভেবেই বলেছি। তো অবশ্যই বিষয়ে আসি। প্রথমে আমি স্বাভাবিক বাস্তব যে বিষয়টা সেটা নিয়ে আলোচনা করি। যে দেখুন, প্রত্যেকেই জানেন বা এখন মানুষ অনেক সতর্ক। যারা বুঝতে পারেন যে হ্যাঁ, যাই আমরা ইনকাম করি না কেন তার মধ্যে কিন্তু আমাদের সঞ্চয়টা অবশ্যই দরকার। এমনকি আমাদের শ্রী মা ছিলেন, উনি একদম গ্রাম বাংলার মানুষ ছিলেন, কিন্তু তবুও মা নিজের জীবন দিয়ে নিজের মানে উনি না সব সময় মানে লৌকিকতার অনেক ঊর্ধ্বে ছিলেন। উনি ওনার অনেক দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন। তো আমি বারবারই বলি, আমি শ্রীমায়ের যে জানা অজানা বইটা পাঠ করি, তার মধ্যে কিন্তু মা বারবারই প্রত্যেককে বলেছেন যে চাকরি বাকরি করো এবং সঞ্চয় করো। যা তোমার জীবনে যতটুকু প্রয়োজন তুমি ততটুকুই খরচ করো। তুমি তোমার বিলাসিতার কারণে যদি অনেকটা খরচ করে ফেলো এবং তারপরে যে তোমার মানে টাকার অ্যামাউন্টটা দরকার হবে, তখন তুমি সেটা পাবে না তোমার যদি সঞ্চয় না থাকে। এই হচ্ছে ব্যাপার। আর একটা কথা, যেটা এটা না আমার মানে আমার মা বলতেন এটা, যে নিজের জোর বড় জোর। নিজের যদি সব কিছু থাকে না, তাহলে কি হয়, সেটাই হচ্ছে বড় জোর। আমি কখন আমাকে কেউ দেবে বা কেউ সাহায্য করবে, তার থেকে যদি আমি নিজের জোরটা তৈরি করে রাখতে পারি, তাহলে মানে সেটার হচ্ছে সব থেকে শক্ত খুঁটি আর কি। এই হচ্ছে ব্যাপার। তো এই কারণেই এই কথাটা আমার বলার, যে প্রত্যেকের কাছে মানে অনুরোধ, যে একদম যারা ছোট থেকেই প্রথমেই যারা চাকরি বাকরি পেলেন, তারা প্রত্যেকেই সঞ্চয়ের দিকে মানে আগে চিন্তা করতে হবে। যে আমি বারবারই কথাটা এর আগে অনেকবার বলা হয়েছে এই ধরনের কথা, তবু আবারও বলছি যে আমার যদি 10 টাকা ইনকাম হয়, আমি যদি আমার 5 টাকায় চলে যায়, তো আমি চেষ্টা করবো যে হ্যাঁ, আমি যেন 5 টাকাতেই চালাতে পারি, আর 5 টাকা আমি সঞ্চয় করব। আর এর আর একটা দিক আছে, আমি আর একটাও বলি, একদম এগুলো বাস্তব ঘটনা। তো এগুলো এই কারণেই বলা
যে আমরা সবাই জানি যে যখন করোনা হয়ে গিয়েছিল, যারা সরকারি চাকরি করতেন তাদের অতটা অসুবিধা হবে না, কারণ তারা মাইনেটা সরকারের কাছ থেকে পেয়ে গিয়েছিলেন। বা যাদের এমনি, যেমন আমার গ্রসারির দোকানও সত্যি কথা বলতে কি করোনার সময় সেভাবে একদম বন্ধ হয়নি, তো একটা টাইম দেওয়া হয়েছিল, লিমিটেড একটা টাইম বেঁধে দেওয়া হয়েছিল, সেই সময় কিন্তু দোকানটা চলছিল। তো যারা প্রাইভেট কাজ বা এমন বেরোনো বন্ধ, মানে যারা ভ্যান নিয়ে বাজার খুব বিক্রি করেছেন তাদেরটা বিক্রি হচ্ছে, কিন্তু মেনলি বাজার যেটা সেটা কিন্তু বন্ধই হয়ে গিয়েছিল, ওইভাবে খোলা ছিল না। তারপরে জামা কাপড় যারা বিজনেস করতেন, অনেক রকমের অনেকের সমস্যা হয়েছিল। তো আমি আর একটা নিজের একদম কাছের মানুষের কথা বলি, তো সে আমার কাছে নিজে গল্প করেছে যে দেখ, দুজনেই চাকরি করতো কিন্তু প্রাইভেট, স্বামী স্ত্রী দুজনেই চাকরি করতো কিন্তু প্রাইভেট চাকরি। তো তখন বন্ধ হয়ে গেছে। এবার প্রথম যে কিছুদিন, প্রথম মাস দুয়েক কি তিনেক হাফ মাইনে দেওয়া হয়েছিল, তারপরে পুরো মাইনেটাই বন্ধ করে দেওয়া হলো। এবার তারা চালাবে কী করে? তখন সে নিজেই আমাকে বলেছিল যে দেখ, আমি যখন মানে আমার আমার সঞ্চয়টা ছিল বলে আমি সেখান থেকে টাকা নিয়ে আমার সংসারটা চলেছে, যদি সঞ্চয়টা না থাকতো আমি তাহলে কী করতাম? এগুলো থেকে আমরা ছোটো ছোটো এগুলো থেকে শিক্ষা নিতে পারি যে সঞ্চয়টা খুব দরকার। আর আগেকার মা ঠাকুমারা তো এতটাও শিক্ষিত ছিলেন না, পড়াশোনা, কিন্তু তারাও এই সঞ্চয়ের মূল্যটা বুঝতেন। যখনই কোনো মানুষ বিপদে আপদে পড়েছে তখন কিন্তু সেই বাড়ির গিন্নিরা, মানে মা ঠাকুমারাই তাদের মানে সঞ্চয় ভেঙে তাদের মানে একটা টাকা আর কি কর্তাদের হাতে তুলে দিতেন আর কি, এরকম ব্যাপারটা। তো এই সমস্ত কিছু বেশ 2-3 দিন ধরেই আমার মাথায় ঘুরছিল, এই কারণেই এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে এলাম। তবে কি এখনকার জেনারেশান এক শ্রেণী আছে যে যারা জমায়, আবার এক শ্রেণী আছে কি আমি ইনকাম করছি আমি ভোগ করব না, এরকম একটা মনোভাব, যে আমি তো আগে ভোগ করি, জমানোর কথা পড়ে। যেমন এই যে যখন স্কুল টিচারদের ছাঁটাই হলো কিছু স্কুল টিচার, তখন না অনেকেই এরম লিখছে যে আমি এরম ফ্ল্যাট নিয়েছি, গাড়ি নিয়েছি, এর টাকা আমাকে দিতে হয়, এখন চাকরিটা চলে গেল, এখন আমি কি করব? তো আমার মনে হয় কি একদম চাকরি পাওয়ার পরে পরেই হ্যাঁ বাড়ি গাড়ি করে কিনে একদম আমি ঋণদার হয়ে গেলাম চারিদিক থেকে। আমার মনে হয় এতটাও এরম উচিত না। আমার মনে হয় একটু হাতে তুমি ক্যাশ নিজের রেডি করে নাও, নিয়ে তারপরে তুমি সব কিছু খরচ করো। আমার এটাই বলার যে তুমি যদি অল্প অল্প করে সঞ্চয় করো, তাহলে একটা সময় সেটা তোমার বড় পুঁজিতে গিয়ে দাঁড়াবে। এবং প্রত্যেকের কাছে একটাই অনুরোধ যে একটু একটু দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে, যে আমার তো এখন চলে যাচ্ছে, বা আমি এখন শক্ত সামর্থ্য আছি, এখন আমার পরিশ্রম করার মানে সামর্থ্য আছে, পরিশ্রম করতে পারছি। আর যেটা আমি যখন এই শক্ত সামর্থ্য ভাবটা আমার মধ্যে না থাকবে, আমি যখন পরিশ্রম করতে পারবো না, তখন আমি কি করব? সেই সময়টার কথা ভেবে কিন্তু আমাকে একটুখানি হলেও মানে সঞ্চয় করতে হবে। এটা হচ্ছে ব্যাপার। আমি যদি সঞ্চয় ঠিকঠাকভাবে না করতে পারি, তাহলে কিন্তু আমার মানে আমার যে কঠিন অবস্থাটা, মানুষের বয়সকালে অনেক রোগভোগ হয় জানি, হয়তো চিন্তা ভাবনাটাই আনবো না যে রোগভোগ হবে, কেন হবে? আমি ভালো কাজ করব, আমার কিছু হবে না, এটা তো নয়। আমার আগের যদি আমার কর্ম খারাপ থাকে, আমার যদি ওইটা ভোগান্তি থাকে কপালে, তাহলে কিন্তু আমার ভোগান্তিটা হবেই। এখানে কিন্তু কেউ আমাকে আটকাতে পারবে না। আমার যে কর্মফল আমাকে ভোগ করতে হবে, এটা আমরা বারবার আলোচনা করি। এবার আমি আসি যে এই যে ভালো কর্ম, আমি প্রত্যেক দিন আমি দিদিভাইয়ের কথাতেই বলি, দিদিভাই যেমন বলছেন যে এখানে কিন্তু ফাঁকিবাজি চলবে না। না ফাঁকিবাজি, আমি বলতে চেয়েছি অল্প অল্প করে কর্মটাকে আমি জমা করবো। একদিনেই আমি সবটা পরিবর্তন করে ফেললাম, আমি একদম ভালো হয়ে গেলাম, এটা তো আমি হতে পারবো না। তো হতে পারবো না বলতে কি, আমি চেষ্টা করছি আস্তে আস্তে, একদিনে আমি সব পারবো এরম বললে এটা মিথ্যে কথা বলা হবে। কাজেই আমি চেষ্টা করছি একটু ভালো কিছু করব, একটু ভালো কাজ করব, একটু ভালো মানুষের পাশে দাঁড়াবো। এটা কি আমি একটু একটু করে বাড়াবো, আমি এটা বলতে চেয়েছি যে আমার কর্মটা, ভালো কর্মটাকে আমি আমি যত চিন্তা করব যে আমার মধ্যে এই খারাপ দিকটা আছে, তাহলে আমি এই খারাপটা আস্তে আস্তে ত্যাগ করব এবং এর মধ্যে ভালো কর্ম যোগ দেব। সেটা একটু একটু করে করব, একটা দিন সেটা অনেকটা বড় ভালো কর্ম আমার কাছে রিটার্ন আসবে, আমি এটা বলতে চেয়েছি। তো এটাই ছিল বলার, যে আমি বারবার প্রত্যেককে বলবো যে সঞ্চয়
করো, দূরদৃষ্টি, জীবনের প্রতি দূরের দিকে দৃষ্টি দাও। নিজের টাকা নিজেই একা খরচ করব, নিজেই একা ভোগ করবো এটা নয়। আমার যদি সেই সামর্থ্যটা থাকে, আমি সেই টাকা থেকে কাউকে যদি একটু সামান্য সাহায্য করতে পারি, তাহলে সেটা হবে আমার ভালো কর্ম। তো আমি ওই যে ভালো কর্মটা, ওটা একবারেই আমি আমার সবটা দিয়ে দিলাম, এটা তো হবে না। আমি যদি প্রত্যেক দিন বা প্রত্যেক মাসে একটু একটু করে আমি আমার এই কর্মটাকে বাড়াতে থাকবো। আমি এটাই বলতে চাইছি যে একটু একটু করে করলে জিনিসটা একটা দিন এসে নিশ্চয়ই অনেকটা বড়, যেমন সঞ্চয়টাও একটা পুঁজিটা আমার জমে 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 বড় হবে, সেই রকমই ভালো কর্মটাও জমে জমে বড় হবে। এই হচ্ছে আমার বক্তব্য। আমি এটা বলতে চেয়েছি যে অবশ্যই প্রত্যেকের কাছে আমার এইটা অনুরোধ রইল যে ভালো কর্ম করো। আর প্রত্যেকের না সচেতনতা বৃদ্ধি করতে হবে প্রত্যেকের মধ্যে, যে আমি আজকে এই জায়গায় আছি, আমার আজকে কোনো রোগ ভোগ নেই, কিন্তু এমন একটা সময় আসবে যখন আমার রোগ ভোগ হতে পারে, বা আমার সন্তানের খরচা, বা কাউকে আমি একটু কিছু দেবো। ওই যে ঠাকুর নিতে এসছে আমাদের বাড়িতে, আজকে কালী পূজা আছে কোথাও, সেই জন্য। তো এটাই বলার ছিল যে আমার ভবিষ্যতে মানে কোনো একটা কিছু খারাপ যদি হয়, তার জন্য আমি তৈরি, আমি কিন্তু তখন আর ভয় পাবো না। আমার কিন্তু ব্যাগ ভর্তি আছে, ভালো কর্মতেও ব্যাগ ভর্তি আছে, আমার সঞ্চয়ও আছে। কাজেই আমাকে তখন আমি কোনোভাবেই আর ভেঙে পড়বো না, এটাই বলার ছিল। আর একটা কথা বলি, দিদিভাইরা বলেছে আমাকে আর মিষ্টি কিন্তু প্রচণ্ড ভালো মেয়ে, মিষ্টিকে আমিও খুব মিস করছি। মিষ্টি এখন ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারছে না, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, চললাম আজকে এ পর্যন্ত। সকলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, হাসিতে খুশিতে থেকো, আনন্দে থেকো। সকলে ভালো থাকলে আমিও ভালো থাকবো, এবং সবাই সচেতন থেকো। চললাম এ পর্যন্ত।